দরজাটার সামনে যাই, গিয়ে দেখলাম বাথরুমের যে দরজাটা ওইটা। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। বহুদিন পর আমাদের একটি গ্রাম বাংলার সত্য ভৌতিক ঘটনা আসে। তবে আমি সবাইকে বলবো ঘটনাটা মনোযোগ সহকারে শুনবে। আর ঘটনাটা আমাদের পাঠান একজন প্রফেসর। ঘটনাটা আসে হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে। বহুদিন পর আমাদের পূর্ব মেদিনীপুর থেকে একটি সত্য ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। যিনি আমাদের আজকে ঘটনাটা পাঠান, সে ওনার নামটা কিন্তু আজকে হাইড থাকবে। তো আজকের আমি ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরার আগেই সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করনি করে নিও। আজকে আমাদের স্যার, ওনাকে আমি স্যার বলি সম্বোধন করছি, ওনার নামটা হাইট রাখতে বলেছেন। তবে উনি কিন্তু পেশায় হচ্ছেন একজন প্রফেসর, এখনো কিন্তু উনি কর্মরত। এবার আমি ঘটনাটায় আসি। আমাদেরকে স্যার বলেন যে আমি আপনার ঘটনা শুনি, আমার ভালো লাগে। আমি একটা সত্য আমার জীবনের ঘটনা আজকে শেয়ার করছি। আশা করি ঘটনাটা আপনি নেবেন, সেই আশায় আমি আপনাকে ঘটনাটা লিখতে বসলাম। আমাদের স্যার বলেন যে আমি পূর্ব মেদিনীপুরে বসবাস করি। আমি বহুদিন যাবৎ আমার বাড়ি মানে আমার যে পিতৃ সম্পত্তি সেটা ছেড়ে, মানে আমার মা বাবা ছেড়ে কিন্তু আমি পূর্ব মেদিনীপুরে কোনো একটি জায়গায় বসবাস করছি। আমার অ্যাকচুয়ালিও নিজের বাড়ি হচ্ছে কলকাতায়, প্রপার কলকাতায় কোনো একটা জায়গায়। উনি কিন্তু জায়গার নামও হাইট রেখেছেন। আমাদের স্যার বলেন যে আমি পূর্ব মেদিনীপুরে যেখানে থাকি সেখানে আমি কিন্তু রেন্টে থাকি, আমার কিন্তু নিজস্ব বাড়ি না। কারণ আমি জানি যে আমি এখানে সারা জীবন তো থাকবো না। যতদিন আমার চাকরি আছে, মানে যতদিন আমি প্রফেসর পদে এখনো পর্যন্ত নিযুক্ত আছি, ততদিন আমি পূর্ব মেদিনীপুরে এখানে ভাড়াতে রয়েছি একটি বাড়িতে। তো আমি পুনরায় আমার বাড়ি আমি তো যাবই, তার জন্য আমি কোনোদিন আশাও করিনি যে আমি পূর্ব মেদিনীপুরে কোনোদিন কোনো জায়গা বা কোনো বাড়ি কিনবো, কোনোদিন আমি আশা করিনি। তবে আমি যেহেতু এখানে 12 বছর ধরে রয়েছি, 12টা বছর ধরে, তো আমি কিন্তু 12 বছর ধরে কর্মরত না। আমি তার আগে এখানে আসি একটা উদ্দেশ্যে, সেটা নয় ঘটনায় আমি নাই বললাম। তো আমি তারপরে এখানে থাকা শুরু করি। তারপর আমি একটা প্রফেসর পদে নিযুক্ত হই। যথারীতি মতো আমাকে কিন্তু সব রকম পরীক্ষা টেস্ট সবকিছু করে কোনো রকম কিন্তু টাকা পয়সার জোরে আমি এই পদটা কিনি। এবার ঘটনাটা হচ্ছে বলি, আমি যেহেতু 12 বছর ধরে এই পূর্ব মেদিনীপুরে রয়েছি, আমার এখানের মানুষ, এখানের পরিবেশ আমার সত্যি মনে প্রাণে খুব ভালো লেগে যায়। খুব সরল সিধা মানুষ, তাদের কথা সাদা মাথা, তাদের ভাষা, তাদের আচরণ, তাদের লোককে সম্বোধন করা আমার দেখে সত্যি খুব ভালো লাগে, যেইটা আমার মনে হয় কলকাতায় খুঁজলেও সত্যি কথা বলতে এরকম পাওয়া যাবে না। তো আমি তার জন্য এখানে থাকতে শুরু করি আর ভাবি যে আমি এখানে যদি একটা জমি কিনি, নিজের মতো করে একটা বাড়ি করি, যদি আমি কলকাতায় আমার মা বাবার কাছে যাইও, কখনো কখনো আমি রিটায়ার্ড পর এখানে এসে থাকতে তো পারবো, অথবা আমার বাবা মাকে আমি এখানেও এনে রাখতে পারি। কলকাতায় এত পলিউশন, এত যানবাহন, এত শব্দ, তাহলে এখানে যদি আমার মা বাবা এসে থাকে, হয়তো যদি আমার মা বাবা কলকাতায় আরো 10 বছর বাঁচে, এখানে নয় আরো 10 বছর বেশি বাঁচবে। এইসব অনেক কিছু চিন্তা করে আমি নিজে নিজে একটা জিনিস মনে মনে ডিসাইড করলাম, সেটা হচ্ছে আমি পূর্ব মেদিনীপুরে একটা জায়গা দেখতে শুরু করলাম। যেরকম ভাবা সেরকম কাজ। আমি যেহেতু একজন প্রফেসর, আমার কিন্তু সম্মানটা এখানে অনেকটা বেশি। আমি সত্যি কথা বলতে ছোট ছোট বাচ্চা থেকে বড় গুরুজন পর্যন্ত আমাকে এতটাই তারা শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ করেন। আমি সত্যি মানে কি বলবো, জীবনে সাকসেস হয়ে গেছি মানুষের ভালোবাসা পেয়ে। তো আমি এরকমই সন্ধেবেলা একদিন বাইরে বেরোই, বারটা ছিল রবিবার,
খুব ভালো করে মনে আছে, আসলে আমি যেহেতু একা থাকি, আমি বাইরে হোটেলে রেস্টুরেন্টে খাওয়াটা পছন্দ করি না। আমি কিন্তু যেইটুকুনি খাই না কেন নিজে হাতে রান্না করে খাই। তো সেরকমই রোববার দিনকে খুব আমার পটলের একটা মানে কোনো রেসিপি খেতে ইচ্ছা করছিল। তা আমি হাতে বাজারের থলিটা নিয়ে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে গেলাম বাজারের দিকে গিয়ে পটল খুঁজতে খুঁজতে পাই মনের মতো। তখন ওখানে একজনের সাথে আমার দেখা হয়, যার সাথে প্রায় 2-3 মাস আগে আমার দেখা হয়েছিল। উনি আমাদের কলেজে গেছিলেন। তো ওনার সাথে হঠাৎ দেখাতে বললো, আরে প্রফেসর স্যার আপনি? তখন আমি বললাম হ্যাঁ আপনি। তখন এক কথায় দু কথায় আলাপ হতে থাকলে ওনাকে আমি জানাই নিজে থেকে যে আচ্ছা আপনাদের যেই দিকটা বাড়ি রয়েছে ওই দিকটা কি কোনো ফাঁকা জায়গা পাওয়া যাবে? তাহলে আমি ওখানে একটু জায়গা কিনতাম। তখন উনি বললেন, আরে এ তো আমাদের শুনে সৌভাগ্য, কারণ প্রফেসর মানুষ যদি আমাদের জায়গায় মানে আমাদের পাড়ায় যদি জমি কিনে যান তাহলে পরে তো মানে বিশাল ব্যাপার হয় না? অনেক জায়গায় দেখবে প্রফেসর, পুলিশ, উকিল, অ্যাডভোকেট যারা এরকম আছে, একটা জায়গা কিনলে পারে সেই জায়গাটার কিন্তু একটা ভ্যালু অন্যরকম হয়ে যায়। মানে পরিবেশ বেসের কথা বলছি। সেরকম ভাবে উনি আমাকে বলেন। আমি বললাম না না ওরকম কোনো ব্যাপার না, তবে যেই কয়দিন আমি এখানে আছি এখানের মানুষজনকে আমার খুব ভালো লেগে গেছে, যার জন্য আমি এখানে একটু জমি কিনতে চাই। তো উনি তখন সহমত দিয়ে বললেন যে আপনি চিন্তা করবেন না, আমি সোমবার দিন মানে রোববার দিন আমার সাথে দেখা হয়, ঠিক নেক্সট ডে বললো আমি সোমবার দিন আমি কলেজে যাব, গিয়ে স্যার আপনার সাথে কথা বলে আসবো, আমি পুরো খবর নিয়ে যাব, যদি সেরকম কারোর জমি হয় আমি তাকে কি নিয়ে যাব? তো তখন আমি বললাম হ্যাঁ নিয়ে আসবেন। এই মতো কথা হলো, আমি ওখান থেকে চলে গেলাম আমার সেই রেন্টের ভাড়া বাড়িতে, আর উনি ওনার বাড়ি। তারপর পরের দিনকে উনি কিন্তু কথা মতো কাজ করেন। ঠিক যখন আমাদের টিফিন আওয়ার্স, তখন আমরা সবাই বসে টিফিন করছি, তো হঠাৎ করে উনি যান। যে যাওয়ার পর টিফিন করে ওনার সাথে কথা বলি, তো উনি আমাকে বললেন যে স্যার আমি এইদিকেই কাজে একটু এসছিলাম, আমি অপেক্ষা করছি, আপনি কখন বেরোবেন বলুন, আপনাকে আমি একসাথে নিয়ে যাব, জায়গাটা একবারে দেখিয়ে নিয়ে আমি তারপর কিন্তু বাড়ি ফিরবো। আমি বললাম যে ঠিক আছে, তাতে আমার কোনো অসুবিধা নেই, যেহেতু আমি কলেজের প্রফেসর, তো আমার সত্যি কথা বলতে একটু আগে বেরোলে কোনো অসুবিধা হবে না। তো আমি ওই যখন আমার বেরোনোর সময় তার থেকে 2 ঘন্টা আগে আমি মানে কলেজ থেকে বেরিয়ে যাই। তো বেরিয়ে ওনার গাড়ি ছিল, ওনার গাড়ির পেছনে বসে মানে একটা স্কুটি, ওনার গাড়ির পেছনে বসে আমি যাই। গিয়ে জায়গাটা দেখলাম সত্যি খুবই সুন্দর, তবে বলে রাখি জায়গাটা থেকে অনেকটা দূরে ফাঁকা, মানে চোখ শেষ বরাবর যেখানে যাবে ওখান থেকে রেল লাইন গেছে, যেই রেল লাইনটা মানে আমাদের পুরো হাওড়া থেকে দীঘা যাচ্ছে, সেই যে রেল লাইনটা পড়ছে সেই লাইনটাই গেছে। তা আমি তখন বললাম আচ্ছা এইটা কি আমাদের হাওড়া থেকে দীঘার এই লাইনটা? তো ওই সামনের জন বললেন যে হ্যাঁ স্যার এইটা ওই লাইনটাই। তো আমি বললাম যাক তাহলে তো ভালোই হলো, বাড়ি যদি এখানে করি তাহলে তো এই সামনাসামনি প্ল্যাটফর্ম পেয়ে যাবো। বলছে হ্যাঁ হ্যাঁ এই তো পায়ে হেঁটে 15 মিনিট লাগবে, গাড়িও পাওয়া যায় 10 টাকা নেয়। তো এরকম কথা বলে আমার জায়গাটা খুবই পছন্দ হয়ে যখন চলে আসছি, উনি নাসরবান্দা আমাকে বলছেন যে স্যার আপনি আমাদের বাড়িতে চলুন। আমি বললাম না না মা বাড়িতে যাব এটা কি বলছেন, আমি সেরকম ভাবে তো প্রস্তুত হয়ে বেরোইনি, একটা মানুষের বাড়ি দুম করে চলে যাব, আমি একজন প্রফেসর, এটা কখন হয়? তা সামনের জন কোনো মতে আমার কথাটা শুনতে চাইছেন না, উনি বলছেন না স্যার আপনাকে যেতেই হবে, স্যার না গেলে আমার খুব নিজের মন থেকে খুব ছোট লাগছে। আর সত্যি কথা বলতে ওখানের মানুষের মানে মুখের কথায় মুগ্ধ হয়ে যাবে, তো সেরকম ভাবে এরকম আপ্যায়ন করতে থাকে উনি, আমি ওনাকে না করতে পারি না। আমি ওনার সাথে ওনার বাড়ি যাই। ওনার বাড়ি যখন যাই তখন দেখলাম ওনার বাড়িতে 2টি মেয়ে
আর একজন ভদ্রমহিলা মানে বারান্দায় বসে আছে। ওনাদের পাকা বাড়ি, দোতলা পাকা বাড়ি, অনেক বড়, সামনে উঠান রয়েছে। আর উঠোনের সামনে মানে অনেক গাছপালা, পুরো চারপাশে ঘেরা, পুরো বাগান বাড়ির মতো। আমার দেখে বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে আমরা কলকাতায় যেরকম পরিবেশে থাকি, মানে ওখানে যে নেচার আর গ্রাম্য পরিবেশ এত সুন্দর। গ্রাম্য বললেও ভুল হবে, ওই গ্রাম্য কিন্তু নামেই, কিন্তু ওখানে যে বাড়ি ঘর, বাড়ির ভেতরে যে আসবাবপত্র শহরের কোনো অংশে কিন্তু কম নেই। তারপর আমাকে অনেক করে উনি বললেন যে স্যার চলুন, আমার সাথে আসুন স্যার। মানে উনি এরকম মানে বিহেভিয়ার করছেন, আমি মানে লজ্জায় পড়ে যাই এক কথায়। তারপর ওনার সাথে আমি ওনার বাড়িতে যাই। তখন বাড়িতে গিয়ে পরিচয় পেলাম, ওই মেয়ে দুটো হচ্ছে ওনারই মেয়ে, আর যে ভদ্রমহিলা বসেছিলেন উনি হচ্ছে ওনার ওয়াইফ। যাই হোক, যাওয়ার পর কথা বললাম। তো সত্যি কথা বলতে আমি এখানে যখন ঘটনাটা শেয়ার করছি, আমাদের স্যার বলেন আমি এখানে কোনো জিনিস হাইড করে বলবো না, ঘটনাটা যেটা ঘটেছে বাস্তবে আমি সেই রকমই ঘটনাটা তুলে ধরছি। তো আমাদের স্যার বলেন আমার ওই বাড়িতে যাওয়ার পর আমার ওনার বড় মেয়েটাকে জানি না কেন খুব পছন্দ হয়ে যায়। হ্যাঁ, আর আমি তো বিবাহিত না, আমি তো আনম্যারিড। তো আমার সত্যি কথা বলতে ওরকম বিয়ে করার কোনো লক্ষ্য বা কোনো রকম কিছু আমি আগে থেকে প্ল্যানও করিনি। আমি জানি মা বাবা যদি দেন দেবে, নাহলে আর কি, বুড়ো হয়ে যাচ্ছি, এরকম করে জীবনটা কাটিয়ে দেবো। কিন্তু জানি না কেন ওই মেয়েটিকে দেখার পর আমার না মানে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়। মানে যদিও আমার বউ হতো, মেয়েটাকে সত্যি, দুটি মেয়েকেই দেখতে ভালো, তবে বড় মেয়েটাকে খুব গোছানো, মানে ওকে দেখে মনে হচ্ছে যেন ও যদি সংসার করে, কোনো পরিবারে যায়, মানে সেই সংসারটা সত্যি গুছাতে পারবে। তো আমাদের বাড়িতে তো এরকমই একটা বউর দরকার, কারণ আমার মা বাবা ওখানে একা, আর এখানে আমি একা। যদি আমরা এখানেই পরবর্তী জীবনটা কাটাই, কারণ এখানে তো আমি জমি নেবই, এইসব 7-5 ভেবে আমি ওখানে মেয়েটির সাথে বেশ কথা বলি। মেয়েটি বেশ লাজুকে, ভারী মিষ্টি। তো যাই হোক, কথা বলার পর ওখান থেকে আমি চলে আসি। আর যিনি আমায় নিয়ে গেছিলেন উনি কিন্তু আমাকে একদম বাস রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে যায়। ওখান থেকে আমি ভ্যান ধরে আমার রেন্টের বাড়ি আমি চলে যাই। তারপর আমি ঠিক সপ্তাহখানেক পর আমি নিজে থেকে ওনাকে ফোন করি। ফোন করে বললাম যে চিনতে পারছেন, আমি প্রফেসর বলছি। বলছে হ্যাঁ কলেজের প্রফেসর। আরে স্যার আপনি ফোন করেছেন, বলুন। তো আমি বললাম জমিটা যে আপনি দেখালেন, বিষয় কিছু হলো কথাবার্তা? তো তখন উনি বললেন যে হ্যাঁ কথাবার্তা হয়েছে, আমি একটু কাজের চাপে আছি স্যার, আমি আপনার সাথে কালকেই দেখা করছি। তো আমি তখন বললাম যে না থাক, আপনাকে যখন কাজে ব্যস্ত আছেন আসতে হবে না, আমি নয় আপনার বাড়ি যাচ্ছি। তো রোববার ছিল পরের দিন। তো তখন উনি বললেন যে স্যার আপনি আসবেন? তাহলে স্যার কালকে তো ছুটির দিন স্যার, আপনার তো কলেজ নেই, আর আমার মেয়েরাও বাড়িতে থাকবে, আমিও কালকে বাড়িতে থাকবো। এই একটা সপ্তাহ টানা তো কাজ করলাম স্যার, একদম আপনার সাথে কথা বলতে পারিনি স্যার, খারাপ মনে করবেন না। আমি বললাম না না ইমা, কাজ থাকলে আপনি কাজ করবেন না? যাই হোক, তো উনি আমাকে অনেক করে বড় মুখে বললেন যে স্যার কালকে আমাদের বাড়িতে আপনি খাওয়া দাওয়া করবেন, একটুখানি নারায়ণ সেবা যদি আপনাকে দিতে পারি তাহলে আমরা আপনার কাছে এইটুকুনি চাওয়া, খুব মানে ভালো লাগবে আমাদের। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। জানি না কেন আমার সেই সেই দিন ওনাদের বাড়ি থেকে ঘুরে আসার পর বারবার আমার নিজে থেকে যেতে ইচ্ছা করছিল। তারপর আমাকে যখন খাবার একটা সুযোগ দিল, তো আমি খুব খুশি হয়ে, সত্যি কথা বলতে এক প্রকার হ্যাংলার মতো আমি কিন্তু তাদের বাড়ি একদম 10টার দিকে আমি ওনাদের বাড়ি যাই, সকাল 10টার দিকে। যাওয়ার সময় বেশ লিচুর সিজন ছিল, ভালো করে মনে আছে, বেশ কিলোখানিক লিচু, সাথে বেশ কয়েক পদের মিষ্টি নিয়ে আমি ওনাদের বাড়িতে যাই। তো যাওয়ার পর সত্যি কথা বলতে ওনার যে ওয়াইফ খুব লজ্জায় পড়ে যায়, বলছে স্যার আপনি আমাদের বাড়ি এসছেন আর এইসব কেন এনেছেন স্যার? তো আমি বললাম তাতে কি হয়েছে, আমি তো আপনাদের বাড়ি কুটুমের মতো, স্যার স্যার কেন করছেন, আমার তো একটা নাম আছে।
তো তারা তখন বললো, না স্যার আপনাকে স্যার বলেই ডাকবো, এটাতেই আমাদের ভালো লাগে। তো যাই হোক, সারাটা দিন আমি ওনাদের বাড়িতে থাকি, বেশ ভালো ওনার মানে ওয়াইফের হাতের রান্না, সেই রান্না বান্না খাই। বড় মেয়েটিকে সত্যি আরো কাছ থেকে আরো ভালো লাগে। তারপর আমি নিজে থেকে সময় নষ্ট করিনি। আমি যেই জনের সাথে জমি দেখতে যাই, মানে মেয়েটির বাবা, ওনাকে আমি নিজে থেকেই সেদিন খাওয়া দাওয়ার পর দুপুরবেলা ওনাদের ছাদে উঠে ঘুরছিলাম। তো জাস্ট বেরিয়ে আসবো তার আগে আগে আমি নিজে থেকে, জানি না কেন আমার ইচ্ছা হলো, আমি সেই মেয়েটির বাবাকে বললাম, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। তো উনি বললেন, হ্যাঁ স্যার বলুন, স্যার বলুন। তো আমি বললাম যে, আচ্ছা আপনার যে দুটি মেয়ে, আপনার কোনো ছেলে নেই? বললো, না স্যার আমার কোনো ছেলে নেই, ছেলের তো আশা ছিল, কিন্তু দুটো মেয়ে, তারপরে আর কোনো বাচ্চা কাচ্চা নেই স্যার। এই তো দুটো মেয়ে, দুটো মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারলে ব্যাস মুক্তি। বাবা মা একটা কি চায়, মেয়েরা বড় হলে মাথায় মাথায় হচ্ছে। আর আমাদের এই গ্রামের দিকে না বেশি বড় করা যায় না, একটু ছোট ছোট বয়সেই মেয়েকে বিয়ে দিয়ে দিতে হয়। তখন আমি বললাম যে, আপনার বড় মেয়ের বয়স কত? তখন ওই মেয়ের বাবা বলছে যে, আমার বড় মেয়ের বয়স হচ্ছে 23 বছর। তখন আমি বললাম, আচ্ছা আপনি আপনার বড় মেয়েকে একটু ধরেন বয়সে বেশি, এরকম 5 বছর 6 বছর বয়সে, ওর থেকে বেশি এরকম ছেলের সাথে বিয়ে দেবেন? তখন বললো, হ্যাঁ হ্যাঁ কেন দেবো না, তাতে কি হয়েছে, ছেলে একটু বড় হওয়া বয়সে ভালো, কারণ মেয়ে তো বাচ্চা, আর মেয়েকে একটু বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নেবে, এটাই তো বড় হলে ভালো। আর সমবয়সী দিলে পারে দুজনেই পিটুপিটি হয়ে যাবে, তাহলে দুজনে কেউ কাউকে মানাতে পারবে না, ছেলে বড় হওয়া সবসময় ভালো। তখন আমি বললাম যে, কি বলবো, একটা কথা বলার ছিল। তো তখন মেয়েটির বাবা বলল যে, স্যার বলুন। আমি বললাম, না বলবো, তবে আগে স্যার বললে বলবো না, আগে আমার নাম ধরে বলুন। তখন সে তো কিছুতেই উনি কোনো মতেই বলবে না, যাই হোক। তা আমি বললাম, যদি আপনার সহমত থাকে তাহলে আপনার বড় মেয়েকে আমাকে দিতে পারেন, আমি ওকে বিয়ে করব। এই কথা শুনে মানে উনি আমার সামনে দিয়ে পাগলের মতো করে দৌড়ে নিচে নেমে গেল। আমি ভাবলাম যে কি হলো, এবার কি আমাকে ঝ্যাঁটা ফ্যাটা দিয়ে তাড়া করবে নাকি? আসলে কি বলবো, আমাদের প্রফেসর মানে সেই স্যার ঘটনাটা এরকম করে উনি পাঠান লিখে বলে। তারপর দেখছি যে ওনার ওয়াইফ সাথে এসে আমাকে বলছে যে, কি শুনছি স্যার, আপনি সত্যি আমার বড় মেয়েকে বিয়ে করবেন? না, তখন দেখলাম বিষয়টা ওনারাও আমার সাথে সহমত। তারপর যাই হোক কথা হলো, আমি বললাম যে আমাকে 2 মাস টাইম দেন, আমার খুব ভালো লেগেছে আপনার বড় মেয়েকে, আর আমি আমার মাকে বাবাকে একবার জানাবো। আর আমার মা বাবা এই বিয়েতে অমত হবেন না, কারণ আমার মা বাবা বিয়ে দেওয়ার জন্য আমাকে সবসময় উঠে পড়ে লেগে রয়েছে। অ্যাকচুয়ালি আমি করতে চাইতাম না, কিন্তু জানি না কেন আপনার বড় মেয়েকে আমার খুব পছন্দ হয়। যাই হোক, এবার 2 মাস পর সব কথাবার্তা হলো। তারও পরে 1.5 মাসের মধ্যে, মানে 3.5 মাস টোটাল টাইমের মধ্যে আমার সাথে ওনার বাড়ির বড় মেয়ের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর একটা ঘটনা শুরু হলো। ঘটনাটা হচ্ছে, প্রত্যেকদিন রাতের বেলা আমি যেই বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির আশেপাশে রাতের বেলা না খুব কাক চিৎকার পারতো, খুব কাকের শব্দ শুনতাম। কিন্তু আমি ওই বাড়িতে প্রায় 4 বছর কন্টিনিউ বাস করছি, কোনোদিন রাতে এরকম অদ্ভুত জিনিস আমার সাথে ঘটেনি। এমনকি শুধু আমি বলে না, আমাদের ওই যে আশেপাশের যারা থাকে পরিবেশে সবাই বলতো যে, স্যার এরকম রাতের বেলা কাকের শব্দ শুনছেন স্যার? তো আমি বলতাম, হ্যাঁ কাকের শব্দ শুনছি তো, কিন্তু এত কাক কোথা দিয়ে এলো? আর গাছপালা তো ভর্তি, পূর্ব মেদিনীপুরের ওইদিকে প্রচুর গাছপালা। তো আমি বললাম, কোনো গাছে হয়তো বাসা ঠাসা বেঁধেছে নাকি। তো এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে প্রায় সপ্তাহখানেকের উপর ওরকম কাকের উৎপাত। যবে থেকে ওই যে আমার মানে বউ যাকে বিয়ে করে নিয়ে যাই, তারপর থেকেই ওরকম কাকের উৎপাত শুরু হয়। এবার যাই হোক, মুখের সামনে কেউ কিছু বলতো না, আর আমারও কোনো সময় ওরকম কিছু ধারণাও আসেনি। আচ্ছা গেল, ঠিক
সপ্তাহখানিক পর একদিন অর্ধেক রাতে আমার হঠাৎ করে খুব বুকে ব্যথা শুরু হয়, প্রচন্ড বুকের যন্ত্রণা হচ্ছে। তো এত বুকে ব্যথা করছে, আমি উঠে আমার মিসেসকে যে বলবো আমাকে একটু জল দাও, উঠে দেখলাম আমার মিসেস আমার পাশে নেই। আমি তখন বললাম যে আরে ও গেল কোথায় এত রাতের বেলা। আর বাথরুমটা কিন্তু আমাদের ছিল ছাদের ওপরে। হ্যাঁ, আমরা দোতলায় থাকতাম রেন্টে, যেখানে আমি একা থাকতাম আগে। যেহেতু আমি পুরুষ মানুষ, আমার কোনো অসুবিধা হতো না, আমি রাতে সেরকম উঠতাম না। বাথরুম যদি যেতে হতো, সে বাথরুমটা ছিল ওপরে। তো আমি ভাবলাম বাবা এখন তো রাত 2টো, তখন রাত 2:20 বাজে। আমি রাত 2:20, এত রাত একা একা, নতুন বউ, ঠিক বিয়ের সপ্তাহখানিক পর কিন্তু, যে একা একা ও বাথরুমে গেছে। এবার দেখো গ্রামের মেয়ে তো, ওদের এত ভয় ডর নেই, ওরা তো ওরকম জায়গায় মানানসই করেই থাকে, তো ওদের ভয় নেই। শহরের মেয়ে গ্রামে থাকতে ওদের অসুবিধা হয়। আমি তখন ভাবলাম যাকে তাহলে বোধহয় বাথরুমে গেছে। দেখি তো খুব বুকে ব্যথা করছে তো, আর গরম লাগছে, প্রচন্ড গরমের সময় তো। আমি এক পা করে ছাদে উঠে যাই। ছাদে উঠে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমি প্রথমে ছাদে উঠেই বাথরুমের দিকে তাকাই, আর বাথরুমটা হচ্ছে ছাদে একদম চিলেকোটা। ওখানটা উঠে দাঁড়ালেই ঠিক পূর্ব দিকে বাথরুমটা রয়েছে। বাথরুম মানে পায়খানা দুটোই রয়েছে একসাথে। তো আমি ওই দিকে তাকাই, তো দেখলাম বাথরুমের পায়খানার যেখানে হোক, মানে টয়লেটের দুটোই কিন্তু লাইট অফ রয়েছে। তখন আমার হঠাৎ করে একটা ধাক্কা লাগলো। আমি ভাবলাম যে আমার যদি বউ বাথরুমে যায়, তাহলে পরে ও তো অন্ধকারে যাবে না, লাইট জ্বালিয়ে যাবে। তো অন্ধকার, তাহলে ও কোথায় গেল? আমি ভাবলাম কি ব্যাপার, বাথরুমের লাইট টাইট কেটে যায়নি তো? আমার মাথায় এটা আসলো। আমি এক পা করে বাথরুমের একদম দরজাটার সামনে যাই, গিয়ে দেখলাম বাথরুমের যে দরজাটা, ওইটা দেখলাম বাইরে দিয়ে রীতিমতো বন্ধ রয়েছে। আমি তখন ভাবলাম যে বাইরে দিয়ে বন্ধ থাকলে তো ভেতর দিয়ে বন্ধ থাকবে, তাহলে ও কোথায় গেল? আর বলে রাখি, যেই বাড়িতে আমি রেন্টে থাকতাম, বাড়িটা কিন্তু দোতলা বাড়ি, কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে, আর অনেক বড় ছাদ। ওই ছাদের মধ্যে না 12 জন ফুটবল খেলতে পারবে, এত বড় ছাদ। আমি তখন ওকে খুঁজছি, আমি ভাবলাম যে ডবল ছাদ, একটা বাড়ি ডবল ছাদ। তো আমি তখন ভাবলাম যে ও হয়তো ছাদে কোনো জায়গায় দাঁড়িয়ে রয়েছে গরমে। কি ব্যাপার, এত রাতে একা ছাদে উঠে ও কি করবে? তা আমি এক এক করে সব জায়গা, সব কোণে কোণে ওকে খুঁজছি। আমি তখন ওকে নাম ধরে ডাকিনি। খুঁজতে খুঁজতে দেখছি ঠিক যেখানটা বাথরুম, যেখানে আমি দাঁড়িয়েছিলাম, ওর বাথরুমের পিছন দিকে যে দেয়ালটা চলে গেছে, মা ওখানে দেখি চুল ছেড়ে বসে রয়েছে, আর পা দুটো ঝুলছে হচ্ছে ঠিক ওই বাইরের দিকে, পাঁচিলের ও পারে পা ঝুলিয়ে ও চুল ছাড়া বসে রয়েছে। সে বিকট এক রূপ। আমি ওই দেখেই আমার পুরো হৃৎপিণ্ড দাঁড়িয়ে যায়। আমি ভাবছি কি, এত রাত্রে 2:30 বাজে এই সময়, আর ওর এত সাহস, এখানে এরকম করে পা ঝুলিয়ে, রাতের অন্ধকার, শুধু পূর্ণিমার চাঁদের যে আলো ছাড়া কোনো আলো নেই, পুরো ঘুটঘুট ঘুটঘুট করছে, আর চারপাশে শুধু জোনাকির শব্দ, সবাই ঘুমাচ্ছে নিস্তব্ধ, থেকে থেকে শুধু হু হু করে হাওয়া দিচ্ছে, তাও কি গরম। ও ওরকম করে ওখানে বসে রয়েছে। আমি ওর সামনে যাই, প্রথমে ভয় লাগে, তারপর প্রচন্ড রাগ হয়। গিয়ে না আমি ওর এইখানটা ধরে, আমি তখন ওকে বলি, এই তুমি এখানে এত রাতের বেলা বসে রয়েছো কেন গো? এই কথা যখন এখানটা আমি বলে জাস্ট ওকে টাচ করি, মানে আমি তো ওকে ধাক্কা দিতে পারি না, তো পড়ে যাবে। আমি ওকে জাস্ট নামানোর জন্য হাতটাকে ছাদের দিকে টানি, ঠিক আছে? সাথে সাথে ও নিচে ঝাঁপ দিল দোতলার উপর থেকে, একদম ছাদে বসেছিল কিন্তু কার নিচে পা ঝুলিয়ে বাইরের দিকে, উপর থেকে ঝাঁপ দিল। এত সুন্দরভাবে ঝাঁপ দিল ওখান থেকে, মানে কোনো ভয় নেই, কোনো চিৎকার নেই, কিচ্ছু না। আমি বললাম, এই এই তুমি পড়ে গেলে নাকি? মানে আমার মুখ থেকে শুধু এইটুকুনি বেরোলো। তারপর সত্যি কথা বলতে আমার আর কোনো সেন্স নেই। ও যে আমার চোখের সামনে পড়ে গেল, ওইটা দেখার মধ্যে সপ্তাহখানিক আমার বিয়ে হয়েছে, ও নিজেকে নিজে শেষ করে দিল কেন? এই আমি মানে শুধু মাথায় এইটুকুনি দেখতে দেখতে আমি ওখানে জ্ঞান হারাই। সকালবেলা যখন আমার জ্ঞান আসে, তখন আমি দেখলাম চিলেকোঠার ঘরে
সিঁড়ির ওখানে একটা কোণে আমি বসে আছি, আর ওই বাড়ির পাশে আসে গ্রামের প্রচুর লোক। আমার তো একটা ওখানে সুখ্যাতি আছে, প্রচুর লোক বাড়ি ভর্তি আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, সিঁড়ি ভর্তি লোক, সবাই বাতাস করছে, জল ছেটাচ্ছে। আমি যখন জ্ঞান ফেরে তখন তাকিয়ে দেখছি যে আমার বউ কোথায়। তখন আমি দেখলাম আমাদের বাড়িয়ালি রয়েছে, বাড়িওয়ালা রয়েছে, তার দুটো ছেলে রয়েছে, একটি মেয়ে রয়েছে, পাড়াপড়শি প্রচুর লোকজন। আমি তখন তাদেরকে বললাম যে আচ্ছা এখন কটা বাজে? তখন বলল যে স্যার আপনার জ্ঞান এসছে স্যার, আপনি পরে কথা বলবেন, চলুন আগে আপনাকে আমরা ঘরে নিয়ে যাই। সেই বলে কেউ কোনো উত্তর দেয় না। ঘরে যখন নিয়ে আসে তখন আমি দেখছি আমার বউ ঘরের মধ্যে বসে বসে কাঁদছে খাটের উপরে। আমাকে তারা খাটের পাশে শুয়ে দিয়ে গেল, আমি আমার বউর সাথে আর কথা বলছি না। সবাই বলছে যে তোমার দেখো স্বামীটার কি হয়েছে, একটু মাথায় হাতটা ধুলিয়ে দাও, ওকে একটু হাওয়া করো, ওকে বাবুকে একটু জল দাও। সবাই বলছে। আমার বউ আমার কাছে আসছে মানে হাওয়া করতে বা জল দিতে, আমি ওকে বলছি তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না, তুমি দূরে থাকো। এবার সবাই ভাবছে যে বিষয়টা হয়েছে কি। তারপর কেউ কিছু না বুঝে উঠতেই আমি ওখান থেকে ওই মুহূর্তে বেরিয়ে সোজা মেয়েদের বাড়ি। যখন মেয়েদের বাড়ি আসি, এসে আমি তার মাকে বলি, মানে আমার শাশুড়ি মা যে, তাকে বললাম আচ্ছা সত্যি করে বলুন তো আপনাদের মেয়ে কি কোনো টুকটাক জানে, কোনো মানে কালা জাদু জানেও? তখন বলছে না তো, কেন বলো তো? আমি বললাম কালকে রাতে এরকম এরকম আপনার মেয়ে করেছে আমার চোখের সামনে। তারা কোনো মতে মানবে না, তারা বলছে না এটা হতে পারে না, তুমি কি বলছো তোমরা? তখন কথা অন্য বলছে তোমরা শহরের বাবু, হ্যাঁ আমার মেয়েকে গ্রামের বিয়ে করেছো, 1 সপ্তাহ হয়ে গেছে, এখন বদনাম দিচ্ছ আমার মেয়েকে তুমি ছেড়ে দেবে বলে। আমি বললাম না, কেন বদনাম দেবো? আপনি আমার বাড়িতে চলুন তো, যেখানে আমি ভাড়া থাকি, যে আমাকে তারা কোথা থেকে উদ্ধার করেছে, কালকে রাতের বেলা আমার সাথে এরম এরম ঘটনা হয়েছে। যখন সব কথা বলি তখন তার মা, তার বাবা, মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার সেই ভাড়া বাড়িতে আসে। তখন তার মেয়েকে জিজ্ঞাসা করে যে কি মানা, কি চলছে, তুই নাকি রাতের বেলা এরকম ছাদের কার্নিশে বসেছিলিস, তারপরে জামাইয়ের সামনে নাকি নিচে ঝাঁপ দিয়েছিস। সে মেয়ে বলছে কই না তো, সে মেয়ে তো ডিনাই করছে। এবার আমিও তো কোনো প্রুফ নেই। এবার প্রুফ একটাই যে আমি ছাদের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলাম, সেটা সবাই জানে, পাড়াপড়শি। কোনো মতে আমি তো বুঝাতে পারছি না। তখন এই কথাটা, আর গ্রামের দিকে কি হয়, একটা অবিশ্বাস্য অদ্ভুত ঘটনা ঘটলে সেইটা পুরো গ্রামে ছড়িয়ে যায়। তখন সবার মুখে যে টুনি কথাটা ছড়িয়ে যায়, একজন আমাদের ওই গ্রামেই, পাশাপাশি গ্রামে আমি যখন আসি যাই, ওখানে সবাই না বটগাছ তলায় অনেকে হিন্দু মুসলিম পণ্ডিত সবাই ওখানে বসে গল্প করে। ওখান থেকে 2-3 জন আসে, ওর মধ্যে 2জন মল্লি সাহেব আছেন আর একজন আমাদের হিন্দুদের পুরোহিত মশাই আছে। ওনারা 3 জনে আসে, এসে বলছে যে আচ্ছা স্যার আমরা তো আপনাকে প্রত্যেকদিন দেখছি, আপনার বিষয় এরকম শুনলাম। মানে ওরা শুনেছে কি খারাপটা, যে একটা গ্রামের মেয়েকে বিয়ে করেছি, হয়তো সেই মেয়েটাকে এখন আমার ভালো লাগছে না, আমি সেই মেয়েটাকে ত্যাগ করতে চাই। তো বলছে কি ব্যাপার, আমাদের গ্রামের মেয়েকে বিয়ে করেছেন, এরপরে এরকম শুনছি কি হয়েছে। তখন আমি বললাম যাক আপনারা এসেছেন ভালো হয়েছে, আপনারা যেটা শুনেছেন আপনারা সেটা ভুল শুনেছেন, আমার সাথে বাস্তবই হয়েছে। তখন ওর মধ্যে একজন মল্লিক সাহেব হট করে বলল যে স্যার আপনার একটুখানি বউটিকে আমাদের কাছে আনতে পারবেন? আমি বললাম হ্যাঁ কেন আনতে পারবো না। তখন আমি আমার বউকে ডাকি, ও কোনো মতো আসবে না। অনেকবার মানে খুব মোটা গলা করে ডাকার পর ও কাছে আসে। তো আসতে তখন ওই মল্লিক সাহেব যিনি ছিলেন উনি বললেন মা তুমি একটুখানি ঘুরে দাঁড়াও, মানে ওনাদের দিকে পেছন ঘুরে দাঁড়াতে বললো। তখন আমার বউ পেছন ঘুরে দাঁড়ায় ওনাদের দিকে। তখন মল্লিক সাহেব হট করে গিয়ে ওই আমার বউর লম্বা লম্বা তো অনেক মাথায় চুল বিনুনি করা ছিল, সাথে সাথে গিয়ে চুলটাকে চেপে ধরে, একদম নিচের চুলের নিচেটা চেপে ধরে বলল তাড়াতাড়ি একটা ধারালো কিছু দাও, বটি নালে কাঁচি, লোহার কোনো জিনিস। তখন এই কথা বলার মাত্র আমার যে বউ, ও না মানে এত
এত ছটপট করে লাফাচ্ছে, মানে ও পারলে ওই চুলের বিনুনি সহকারে ওই মল্লিক সাহেবকে টেনে নিয়ে চলে যেতে পারে অন্যত্র, মানে ওকে রাখা দায়। তখন ওই মল্লিক সাহেব আর একজন যে মল্লিক সাহেব ছিলেন, দুজন, ওকে বলছে তুমি আমাকে ধরো। আর যে হিন্দু পুরোহিত ছিলেন, পণ্ডিত, ওনাকে বলছে যে ভাই তুমি তাড়াতাড়ি কোনো কাঁচি বা বটি ওনাকে দিতে বলো, মানে আমাকে দিতে বলছে। আমি বলছি কাঁচি বটি কোথায় পাবো আমি, মানে ওই সময় আমার মাথায় তো কোনো কিছু আসছে না, যেগুলো হচ্ছে কি, চুল টানাটানি কি হচ্ছে। তখন গ্রামের লোকরা তো অনেক কিছু জানে, পাশের বাড়ি থেকে একটি বউ সাথে সাথে তার একটা ধারালো আঁশ বটি নিয়ে এসে দেয়, নিয়ে এসে বলছে কি এই নিন বটি। দিতে ওই মল্লিক সাহেব আমার বউর যে চুলের বিনুনির একদম নিচটুকুনি এক কোপ মারলো, চুলটা কেটে গেল। চুলটা কেটে যেতেই আমার বউ ওখানে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে গেল। আমি কোনো কিছু বিষয় বুঝতেই পারলাম না যে অ্যাকচুয়ালিও হয়েছেটা কি, ওর অ্যাকচুয়ালিও হয়েছেটা কি, আর ওর চুলটা কাটাই বা হলো কেন, এগুলো আবার কি। আমি তো আমার জীবনে এত শিক্ষিত হয়েছি, একজন প্রফেসর, আমি এরকম তো কোনোদিন না শুনেছি না দেখেছি নিজের চোখে। তখন বললো যে ওখানে গ্রামের মেয়েরা ছিলেন, বললো ওই প্রফেসরের বউকে বিছানায় শুয়ে দাও তোমরা, আর ও যখন জ্ঞান ফিরবে ওকে কোনো কিছু বলবে না, ও সুস্থ হয়ে যাবে। আমি তখন জিজ্ঞাসা করলাম যে হয়েছিলটা কি। বললো তোমার বউ তো নতুন বিয়ে হয়েছে, আর যেহেতু বাথরুমের উপর তোমাদের ছাদের উপর বাথরুম, দুপুরবেলা দিনের বেলা যখনই হোক ও একা বাথরুমে গেছে, আর উপরে বাথরুমে ওই ছাদের মধ্যে কোনো দুষ্ট জিন ঘুরছিল। ছাদে কিন্তু জিন থাকে, বাথরুমের ভিতর জিন থাকে জানো তো। তো ওই কোনো সময় ও জিন ঘুরছিল, সেই জিন তোমার বউর মধ্যে ভর করতো। আর সেদিন যে তুমি উপর থেকে ঝাঁপ দিতে দেখেছো, যে পা দুলাচ্ছিল কার্নিসে বসে, সেটা তুমি সত্যিই দেখেছো। তারপর আমার বউ কিন্তু সুস্থ হয়ে যায়। আর ওই চুলের যে কাটা অংশটা, ওইটা কিন্তু বলেছিল ওখানে শ্মশান আছে, সেই শ্মশানের মাটিতে এমন জায়গায় পুঁতবে যেখানে কোনো সময় যেন আগুন না লাগে, মানে এমন জায়গায় শ্মশানের ভিটের মধ্যে পুঁততে হবে ওখানে যেন কোনো ডেড বডি পোড়ানো না হয়। পোড়ানো হলে সেই চুলটাও হয়তো তাপে বা কোনো কারণে পুড়ে যেতে পারে, তার জন্য বলেছে শ্মশানের মধ্যে এমন কোনো দিকে পুঁতবে যাতে কোনো দিন ওই চুলটা না পড়ে। ওই চুলটা পুড়ে গেলে কিন্তু তোমার বউকে পুনরায় সেই জিন আবার ধরবে। ভাবতে পারছো ঘটনাটা কেমন? কমেন্টসে জানিও। সবাইকে যেতে যেতে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে। আর হ্যাঁ, প্রতিকটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো। আজকে আসবো, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।